আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি উপন্যাস, বাঁধন রূপের অধিকারী। লেখিকা সুমিত চৌধুরী। পর্ব সংখ্যা ১। কিসের বিয়ে? মানে আমি এই বিয়ে। আমি আমার মার জায়গায় কাউকে কোনোদিন আসতে দেব না বলেই বাঁধন উন্মত্তের মতো ড্রয়িং রুমে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করতে থাকলো। কাঁচ ভাঙার তীব্র শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে, কিন্তু বাঁধনের এই বিধ্বংসী রূপ দেখে আজ তাকে থামানোর সাহস কারো নেই। অদূরেই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বাঁধনের বাবা আহসান রহমান। তার ঠিক পাশেই বধূবেশে এক নারী, নাম তার রজনী। পরনে টকটকে লাল শাড়ি আর সর্বাঙ্গে গয়নার জৌলস, যাকে কিছুক্ষণ আগে আহসান রহমান বিয়ে করে ঘরে তুলেছেন। রজনীর শাড়ির এক কোণা শক্ত করে মুঠোর ভেতর খামচে ধরে দাঁড়িয়ে আছে 4 বছরের এক ছোট্ট মেয়ে, নাম তার রূপা। বারবি ডলের মতো দেখতে সেই ছোট্ট মেয়েটির বাদামি চোখ জোড়া এখন প্রচণ্ড আতঙ্কে সিথিয়ে আছে। বাঁধনের দাদা হাজির রহমান এবার কম্পিত কণ্ঠে বাঁধনকে শান্ত করার চেষ্টা করলেন। দাদু ভাই, শান্ত হ, মাথা ঠান্ডা কর। তোর বাবা তোর জন্য নতুন মা আনছে। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভারী চেয়ার তুলে মেঝেতে সজোরে আছাড় মারল। মানি না আমি ওই মহিলাকে আমার মা হিসেবে। উনি একটা ডাইনি। আমার মার পবিত্র জায়গা দখল করে নিয়েছে এই নষ্ট মহিলা। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল রজনীর কলিজায়। তার কাজল কালো চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। সে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আহসান রহমান নিজের ছেলের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন। ছোট মুখে এত বড় কথা বলার সাহস তোর কোত্থেকে আসে? রজনী আমার স্ত্রী, অর্থাৎ তোর মা, তাই সবসময় ওকে সম্মান দিয়ে কথা বলবি। বাঁধন অশ্রুভেজা রক্তবর্ণ চোখে বাবার চোখের দিকে সরাসরি তাকালো। মা, আমি কি কখনো তোমার কাছে মা চেয়েছিলাম? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমার জননীর স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমার মায়ের আসনটা অন্য কাউকে অন্তত দিও না। কিন্তু তুমি কি নিষ্ঠুর কাজ করলে! মা মারা যাওয়ার 2 মাস পার হতে না হতে নতুন কাউকে ঘরে নিয়ে আসলে। একবারও কি তোমার নিজের কাছে লজ্জা করলো না বাবা? আহসান রহমান আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি প্রচণ্ড আক্রোশে বাঁধনের গালে ঠাস করে এক জোরালো থাপড় বসিয়ে দিলেন। বেয়াদবের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকু কি ভুলে গেছিস? বাঁধন জ্বলন্ত গালে হাত চেপে ধরল, কিন্তু তার চেয়েও বেশি জ্বলে উঠল তার অভিমানী মন। সে ডুকরে কেঁদে উঠল। এখন তো আমি তোমার চোখে সারা জীবনই বেয়াদব আর খারাপ হয়ে থাকবো। নতুন মানুষ পেয়ে তো এখন আমায় পর করে দিলে। লোকে ঠিকই বলে, সৎ মা ঘরে আসার সাথে সাথেই বাবার চোখে নিজের সন্তান বেশ হয়ে যায়। তার প্রমাণ তো আজ হাতে নাতেই দিলে। নতুন বউ আসতে না আসতে নিজের ছেলের গায়ে হাত তুললে ফেলে। হাজির রহমান বাঁধনকে সামলাতে সামলাতে আর্দ্র কণ্ঠে বললেন, দাদু ভাই, তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। রজনী খুব ভালো মেয়ে। তোকে ও একদম মায়ের মতো আগলে রাখবে। পরম মমতায় তোকে আদর করবে। বাঁধনের চাচা আতিক রহমান এবার এগিয়ে এসে বাঁধনের চোখের নোনা জল মুছে দিয়ে শান্ত স্বরে বললেন, তোর বাবা যা করেছে তা তোর মঙ্গলের জন্য করেছে। তোর বয়স তো মাত্র 16 বছর। এই বয়সে মায়ের অভাব যে কতটা তা আমরা বুঝি। রজনী মেয়েটা সত্যি খুব স্বচ্ছ মনের। দেখবি, ও তোকে নিজের সন্তানের মতো আদর করবে, স্নেহে ভরিয়ে রাখবে। বাঁধন উন্মাদের মতো আতিক রহমানের হাতে ঝাটকা দিয়ে সরিয়ে দিল। সে আর্তনাদ করে বলল, আমি কোনোদিন এই মহিলাকে আমার মা হিসেবে মানব না। উনি একজন জঘন্য মেয়ে মানুষ, যে আমার মার পবিত্র সিংহাসন দখল করে নিয়েছে। সারা জীবন উনি আমার চোখে অপরাধী হয়ে থাকবে। আর সেই সাথে ওই বাবা নামক মানুষটাও। ঘৃণা করি আমি আমার বাবাকে। আই হেট ফাদার। বলি বাঁধন হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে সোজা ওপরের রুমে চলে গেল। মুহূর্তেই ঠাস করে দরজা বন্ধ করার প্রচণ্ড শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। আহসান রহমান বিধ্বস্ত অবস্থায় সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 4 বছরের ছোট্ট রূপার মাথায় কিছুই ঢুকছে না। সে নির্বাক হয়ে রজনীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা, ওই ছেলেটা এমন করলো কেন? আর আঙ্কেলটা মারলো কেন ওই ছেলেকে? রজনী অঝরে ঝরতে থাকা চোখের পানি মুছে নিজের কলিজার টুকরো রূপাকে বুকের সাথে মিশিয়ে চাপড়ে ধরল। হাজির রহমান এবার তার মেজ বৌমা শিলা রহমানকে দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বড় বৌমাকে ভেতরে নিয়ে যাও। এখন পরিচয় করিয়ে দিই এই গল্পের কুশীলবদের সাথে। এতক্ষণ যে ছেলেটি তীব্র অভিমানে সবকিছু ভাঙচুর করছিল, তার নাম জাওয়াত অথির বাঁধন। বয়স মাত্র তার 16 বছর। এই অল্প বয়সে সে তার প্রাণের চেয়েও প্রিয় মাকে হারিয়েছে।
তার বাবা আহসান রহমান আজ নতুন করে ঘর বাঁধতে রজনীকে বিয়ে করে নিয়েছেন, কিন্তু বাঁধন এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে তার মাকে এতটাই ভালোবাসে যে সেই পবিত্র স্থানে অন্য কোনো নারীর ছায়া দেখাও তার কাছে অসহনীয়। অন্যদিকে রজনী এক অতি সাধারণ ও দরিদ্র ঘরের মেয়ে। এটি তার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী ছিল ভীষণ উচ্ছৃঙ্খল আর মারাত্মক নেশায় আসক্ত। মেয়ের জীবনের এমন দুরবস্থা দেখে রজনীর বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান এবং আইনিভাবে বিচ্ছেদ করান। রজনীর কোল আলো করে আছে তার 4 বছরের ছোট্ট মেয়ে রূপা। রজনী তার কলিজার টুকরোকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চায়নি, তাই নিজের সাথেই তাকে এই নতুন সংসারে নিয়ে এসেছে। এই ছোট্ট মেয়েটিকে ঘিরেই এখন রজনীর সবটুকু পৃথিবী। বাড়ির বড় কর্তা হলেন হাজী রহমান, যিনি বাঁধনের দাদা। পুরো বাড়ির মানুষ তাকে বাঘের মতো ভয় পেলেও বাঁধনের কাছে তিনি একদমই অন্যরকম। বাঁধন তাকে বিন্দুমাত্র ভয় পায় না, বরং হাজী রহমানই বাঁধনের সামনে এলে যেন ভিজে বিড়াল হয়ে যান। সবার কাছে প্রচণ্ড রাগী আর নীতিবান হিসেবে পরিচিত এই মানুষটি বাঁধনের প্রতি আবদার আর জেদের কাছে অদ্ভুতভাবে নতি স্বীকার করেন। বাড়ির অন্য সদস্যদের মধ্যে আছেন বাঁধনের চাচা আতিক রহমান এবং তার স্ত্রী শিলা রহমান। তাদের 2 সন্তান, 11 বছরের ছেলে আকাশ আর 6 বছরের ছোট্ট মেয়ে শান্তা। একান্নবর্তী এই পরিবারে নতুন করে আসা রজনী আর রূপার স্থান এখন ঠিক কোথায় হবে, আর বাঁধনের এই অগ্নিরূপ কিভাবে প্রশমিত হবে তা সময়ই বলে দেবে। বিকেলের সোনাঝরা আলোয় রূপা আপন মনে পুরো বাড়ি ঘুরে দেখছে। এত বিশাল অট্টালিকা সে তার এই ছোট্ট জীবনে আগে কখনো দেখেনি। হাতে একটি চকলেট, সেটি খুঁটে খুঁটে খেতে খেতে ছোট্ট ছোট্ট পা ফেলে সে বিস্ময়ের চারপাশ দেখছে। পরনে তার একটি ছোট টপস, যা হাঁটার ছন্দে দুলছে, আর তাকে দেখতে ঠিক যেন এক জীবন্ত পুতুলের মতো লাগছে। বাড়ির বাইরের প্রশস্ত বারান্দার সিঁড়িতে একা বসে আছে বাঁধন। তার 2 চোখে এখনো মেঘ জমে আছে। হাতের লাঠিটা দিয়ে সে সজোরে সিঁড়িতে আঘাত করছে, যার ঝপঝপ শব্দ পুরো বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছে। তার কিশোর মনে কেবল একই জিদ, তার মায়ের পবিত্র স্থান সে অন্য কাউকে কোনোদিন দখল করতে দেবে না। তার বাবা এখন থেকে ওই মহিলার সঙ্গে থাকবে, এই চিন্তাটা তাকে বিষের মতো বিচ্ছে। মনে মনে সে শপথ নিয়েছে যেভাবেই হোক ওই মহিলাকে সে এ বাড়ি থেকে তাড়াবেই। ঠিক সেই সময় বাড়ি দেখতে দেখতে রূপা বারান্দায় চলে এলো। সেখানে বাঁধনকে বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ালো। ছোট্ট রূপা গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। এটা তো সেই ছেলেটা যে সকালে সবকিছু ভাঙচুর করলো। রূপা গুটি গুটি পায়ে বাঁধনের দিকে এগিয়ে গেল। তার বাম হাতে থাকা অন্য একটি চকলেট বাঁধনের চোখের সামনে তুলে ধরল। মায়াবী কণ্ঠে বলল, মন খারাপ তোমার? এই নাও চকলেট খাও। আমার মা বলে মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়। বাঁধন এক পলক রূপার দিকে তাকালো। এই মেয়েটাকে সে সকালে ওই খারাপ মহিলার শাড়ির আঁচল ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বাঁধন আবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে তার হাতের লাঠিটা দিয়ে সিঁড়িতে আঘাত করতে থাকলো, কিন্তু কোনো কথা বলল না। রূপা হাল ছাড়ল না। সে পুনরায় প্রশ্ন করল, তুমি কি বোবা? কথা বলতে জানো না? মা তো বলে যারা কথা বলে না তারা বোবা হয়, কিন্তু তুমি তো সকালে অনেক কথা বললে, এখন বলছো না কেন? বাঁধন এবার মুখ খুলল। রূপার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে অত্যন্ত রুক্ষ স্বরে বলল, কে তুই? আর ওই খারাপ মহিলাটা কে হয় তোর? রূপা বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, খারাপ মহিলা আবার কে? তুমি কার কথা বলছো? বাঁধন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, সকালে যার শাড়ির আঁচল ধরে লেপটেছিলি। রূপা এবার ছোট্ট ছোট্ট হাতে চ্যাট দেখিয়ে তেজস্বী কণ্ঠে বলল, খবরদার, আমার মাকে একদম খারাপ বলবে না। আমার মা অনেক ভালো, বরং তোমার মা পচা। মুহূর্তে বাঁধনের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার মানে এই মেয়েটা ওই মহিলার মেয়ে, অর্থাৎ তার সৎ বোন। কিন্তু শেষে রূপা একে দৃষ্টতা দেখালো। তার মৃত মাকে সে পচা বলল? কত বড় সাহস এই পুচকি মেয়ের! মুহূর্তে বাঁধন রাগে রূপাকে সজোরে এক ধাক্কা মারল। রূপা ভারসাম্য হারিয়ে শক্ত মেঝের উপর আছড়ে পড়ল এবং কপালে প্রচন্ড চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল, আহ! ঠিক সেই মুহূর্তে আহসান রহমান ফোনে কথা বলতে বলতে ওদিকে আসছিলেন। তিনি দূর থেকে দেখলেন কিভাবে বাঁধন রূপাকে ধাক্কা মেরে ফেলে দিল।
মুহূর্তে তিনি দৌড়ে এসে রূপাকে দুহাতে আগলে ধরলেন। রূপা এবার ডুকরে কেঁদে দিল। আহসান রূপার কপালে আর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বেকুল হয়ে বললেন, খুব বেশি লেগেছে মা? কোথায় লেগেছে? রূপা ব্যথায় নীল হয়ে শুধু হ্যাঁ সূচক মাথা নেড়ে কাঁদতে থাকলো। আহসান এবার বাঁধনের দিকে তাকিয়ে প্রচন্ড আক্রোশে আর রাগে গর্জে উঠলেন, বাঁধন, এটা কিরকম জানোয়ারের মতো আচরণ? ওকে ধাক্কা কেন মারলি? বাঁধন অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলল, এই মেয়ে আমার মাকে কোন সাহসে পচা বলে? রূপা তখনও হেঁচকি তুলতে তুলতে কাঁদতে কাঁদতে অসহায় স্বরে বলল, ও আমার মাকে খারাপ মহিলা বলেছে, তাই আমিও ওর মাকে পচামা বলেছি। আহসান রহমান বাঁধনের চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, বাঁধন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ও একটা অভোজ ছোট মানুষ, না বুঝে একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুই ওইভাবে ওকে ধাক্কা মারবি? বাঁধন তাচ্ছিলের হাসি হেসে হাততালি দিয়ে উঠল। তার কণ্ঠে ঝরে পড়ল এক বুক ঘৃণা। বাহ বাহ আহসান রহমান, কি চমৎকার রূপ আপনার! সকালে ওই নষ্ট মহিলার জন্য আমার গায়ে হাত তুললেন, আর এখন একটা রাস্তার বাইরের মেয়ের জন্য আমাকে বকছেন। আহসান রহমান এবার নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাঁধন, মুখ সামনে কথা বল। ও কোনো বাইরের মেয়ে না, ও এখন থেকে আমার মেয়ে, আর তোর ছোট বোন হয়। বাঁধন যেন আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, কে বোন? কার বোন? আমার মা আমি ছাড়া আর কাউকে এই পৃথিবীতে জন্ম দেয়নি, তাই আপনি যাকে তাকে আমার সামনে মা বলবেন না, আর না কোনো বাইরের মেয়েকে আমার বোন বলে পরিচয় দেবেন। আমার ভীষণ রাগ লাগে এসব শুনলে। বলে বাঁধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গজগজ করতে করতে সে বাগানের দিকে চলে গেল। আহসান রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন ছেলেটা তার উপর ভীষণ অভিমান করে আছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার যে আর কিছুই করার ছিল না। আহসান রহমান এবার রূপার দিকে ফিরলেন। নিজের রুমাল দিয়ে রূপার চোখের পানি মুছে দিতে দিতে পরম মমতায় বললেন, কাঁদানে সোনা, ও তোমার বড় ভাই হয়, ওর একটু রাগ বেশি। রাগের মাথায় অমন করে ফেলেছে। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না থামো। তুমি যদি এখন কান্না থামো তবে তোমাকে অনেকগুলো চকলেট এনে দেব। চকলেটের কথা শুনেই রূপার কান্নার বেগ মুহূর্তেই কমে এলো। সে ছলা ছলা চোখে আহসানের দিকে তাকিয়ে নিষ্পাপ স্বরে প্রশ্ন করল, সত্যি বলছেন আঙ্কেল? আমাকে অনেকগুলো চকলেট দিবেন তো? আহসান রহমান মৃদু হেসে রূপার নরম গাল দুটো টেনে দিয়ে বললেন, হ্যাঁ সোনা, দেব। আর শোনো, আঙ্কেল নয়, আজ থেকে আমি তোমার বাবা। আমাকে তুমি বাবা বলে ডাকবে, মনে থাকবে তো? রূপা কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবুক গলায় বলল, কিন্তু আমার তো বাবা আছে, আর মা শিখিয়েছে বাবার বয়সী যারা লোক আছে তারা সবাই আঙ্কেল হয়, তাহলে আপনিও তো আমার আঙ্কেল। আহসান রহমান মৃদু হেসে রূপাকে বুঝিয়ে বললেন, তোমার বাবা অন্য কেউ ছিল ঠিকই, কিন্তু আজ থেকে সেই বাবা তোমার আঙ্কেল, আর আমি তোমার আসল বাবা। রূপা অবাক হয়ে তার ডাগর ডাগর চোখ মেলে শুধালো, বাবা কি পাল্টানো যায়? আহসান রহমান রূপার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বললেন, হ্যাঁ মা, যায়। রূপা এবার একটু ভেবে নিয়ে মাথা নেড়ে সায় দিল, আচ্ছা ঠিক আছে। আমার ওই বাবা তো আমায় আদর করে না, আর আপনি অনেক আদর করেন, তাই আজ থেকে আপনাকে আমি বাবা বানিয়ে ফেললাম। এখন জলদি আমার গালে একটা চুমু দেন। আহসান রহমান রূপার এই নিষ্পাপ আবদারে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি মুহূর্তেই রূপার নরম গালে সজোরে একটি চুমু খেয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। দূর থেকে এই দৃশ্য দেখে বাঁধনের শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। তার হাতের লাঠিটা মুঠোর ভেতর আরো শক্ত হয়ে এলো। সে কিছুতেই এসব সহ্য করতে পারছে না। তার জন্মদাত্রী মায়ের জায়গায় অন্য এক মহিলাকে বসিয়ে দিয়েই ক্ষান্ত হননি তার বাবা। এখন ওই বাইরের মেয়েটাকেও নিজের মেয়ের মতো আগলে নিয়ে আদর করছেন, অথচ সে যে এত রাগ করে আছে। তার বাবা একবারের জন্য তাকে মানানোর বা তার কাছে আসার চেষ্টা করলেন না। বাঁধনের মনে বিষাক্ত এক সংশয় দানা বাঁধল। তবে কি সত্যি তার বাবা নতুন মানুষের দেখা পেয়ে নিজের পুরনো সবটুকু স্মৃতি আর আপন ছেলেকে এক নিমিষে ভুলে গেলেন? এই পর্যন্ত ছিল বাঁধনরূপী অধিকারী উপন্যাসের 1 নম্বর পর্ব। বাঁধনরূপীর অধিকারী, লেখনীতে সুমি চৌধুরী, পর্ব সংখ্যা 2। কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কদিনে কোনো কিছুই স্বাভাবিক হয়নি, বরং সবকিছু আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন একদমই রজনীকে সহ্য করতে পারে না।
আর সেই সাথে রূপাকেও দু চোখে দেখতে পারে না। দেখলেই মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সমর্থন করে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেয়াল দাঁড়িয়ে গেছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তর দেয় না। সে যতটুকু পারে তার বাবার থেকে দূরে দূরে থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে যেন এক অদৃশ্য শহর তৈরি করে নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলেই রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজ বিকেলে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাছোঁয়া খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল আর তার পিছু পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্ত হলো। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে সে পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশে ঘুরতে লাগলো আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশ দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রাগে ফেটে পড়ে বলল, কি হচ্ছে কি এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল, এই পুচকে আমাকে ধরবে বলছে, তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে। রূপা জেদ ধরে বলল, তোমাকে আমি আজ ধরে ছাড়বো, দেখে তুমি। আকাশ হাসতে হাসতে বলল, আয় ধর দেখি কেমন পারিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপা জোরে ধাক্কা খেল। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তে রূপা যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতে বসে পড়ল আর চোখের তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠল। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই এটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাঁধন নিষ্পৃহভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই মারছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করেছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে? আকাশে ক্ষোভ নিয়ে বলল, ও তোর ছোট বোন হয় বাঁধন, বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন এবার তর্জনী উঁচিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলে আমার পিত্তি জ্বলে ওঠে, ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনেই বলে দিবি ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার বাঁধন মেরেছে? আহসানের কথায় রূপা ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে দিয়ে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে যাতে ব্যথাটা একটু উপশম হয়। আহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল, চাচ্চু আসলে হঠাৎ রাগ হয়ে গেছিল, তাই বাঁধন ওর দিকে বই ছুঁড়ে মেরেছে। আহসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে পেছন ফিরে তাকালেন। সিঁড়ি দিয়ে গটগট করে নামছে বাঁধন। তার দু চোখে এখনো অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজির রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট্ট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন, বাঁধন। বাঁধন ভ্রু কুচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে আমার। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে না। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীরুপায়ে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজির রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা দেখছো, ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাকেও আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না ও। হাজির রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হ, রেগে আছে ও, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসতো তো, তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর অনেক কষ্ট হচ্ছে। চারপাশে গুটগুটি অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো।
তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব এঁটেছিল যে ওগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তে সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে গেল। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখে তার চোখ চকচক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি তার কনুইয়ের ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকল। রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রাগে ফেটে পড়ে যেই কিছু বলতে যাবে, অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছে তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ভাঙা ছবিটা তুলে ধরল। ছবির চারপাশ ভেঙে গেছে, আর মাঝখানের কাঁচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত চোখ দুটো এবার ভেজে উঠল, আর দুফুটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ছবির ভাঙা কাচের উপর। তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার মাখা শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যে বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। রূপার সে ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝে তাকে মার খেতে হবে। ভয়ে সে তার হাত দুটো পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে ফেলল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবেই বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভেতর তখন অন্য এক প্রলয় শুরু হয়েছে। তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিল। এই চিন্তাটা তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাতে পুরো বাড়ি প্রকম্পিত করে তুলল রূপা। আহ, মা! আঘাতের চোটে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপার কপাল ছেড়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতো বের হচ্ছে। তার সামনে নিথর হয়ে ছটফট করছে রূপা। মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভেজে যাচ্ছে, কিন্তু বাঁধনের পাথরের মতো মনে বিন্দুমাত্র মায়ার উদয় হলো না। সে শীতল ও হিংস্র চোখে রূপার এই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজের কলিজার টুকরো মেয়ের শরীর রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল, ও আল্লাহ! সোনা, কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা আমার, মা, ও মা, একবার চোখ খোল। রজনীর সেই বুক ফাটা আর্তনাতে বাড়ির প্রতিটি কোণ কেঁপে উঠল। সে চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এলো। আহসান রহমান ঘরে ঢুকেই রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতঙ্কে শিউরে উঠলেন। পরক্ষণেই তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের উপর। বাঁধনের হাতে তখনও সেই রক্তমাখা ফুলদানি, আর চোখ দুটো রাগে ও উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগতো না যে রূপার এই করুণ দশা বাঁধনেরই কাজ। মুহূর্তের মধ্যে আহসান রহমান দিক বিদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পেছন থেকে চাপড়ে ধরে কোনো মতে শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালি! আজই তোরে আমি পুলিশের হাতে তুলে দেব। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহসান রহমানের ক্ষোভ তখনও কমেনি।
তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকতেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং নিজের আদরের নাতিকে জেল হাজত থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে তা হাজির রহমান ভালোভাবে বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোনো, আজকের রাতের মধ্যে পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো। যত টাকা লাগে আমি সব দেব। হাজির রহমান বুঝতে পেরেছিলেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাঁধনকে এখানে রাখা আর নিরাপদ নয়। আহসান সত্যি সত্যি পুলিশে দিয়ে দেবে। যতই নিজের ছেলে হোক, অন্যায়ের প্রতিবাদে আহসান রহমান পিছুপা হন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেদিনের পরের দিনে সবাই যখন হাসপাতালে, তখন হাজির রহমান অনেক জোরাজুরি আর বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাঁধনের যে তার অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধ সে ফেলতে পারল না। বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু বুঝিয়ে দিয়ে হাজির রহমান বাঁধনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজির রহমানের জানের প্রিয় বন্ধু থাকেন। তিনি আগেভাগে তাকে সব পরিস্থিতির কথা খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতো এয়ারপোর্টে গিয়ে বাঁধনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে যান। উড়োজাহাজটি যখন রানওয়ে ছাড়ল, হাজির রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো এই দূরত্বই একদিন সব ঘৃণা ধুয়ে মুছে দেবে। অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণার সঙ্গী করে বাঁধন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমালো। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবার স্নেহে সে বড় হয়েছে, সেই সব কিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, ছিল কেবল এক কঠিন সংকল্প। মায়ের শেষ স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা আর বাবার বদলে যাওয়া রূপ তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করতে পাঠালো মরুভূমির দেশে। এই পর্যন্তই ছিল বাঁধনরূপে অধিকারী উপন্যাসের 2 নম্বর পর্ব। বাঁধনরূপের অধিকারী, লেখনীতে সুমি চৌধুরী, পর্ব সংখ্যা 3। হাতে গুনে গুনে 14টা বছর পার হয়ে গেছে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সব পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট চঞ্চল রূপা আজ আর নেই। সে এখন এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র ও উজ্জ্বল। টানা টানা ডাগর চোখ দুটোই সবসময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমিষেই যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের ওপর ঢেউ খেলে পড়ে, যেন এক অন্ধকার মেঘের মেলা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার ভুবন ভুলানো হাসি। হাসলে তার মুক্তোর মতো সাদা দাঁতগুলোর মাঝে কোণের দিকে থাকা সেই ঘ্যাচ দাঁতটি উকি দেয়, যেই একটি মাত্র দাঁত তার সৌন্দর্যে যেন এক আলাদা মাত্রা যোগ করেছে, যা তাকে সাধারণ সুন্দরীদের ভিড় থেকে আলাদা করে এক অনন্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো অপ্সরা মর্তে নেমে এসেছে। এই 14 বছরে সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে এক মায়াবী রাজকন্যার মতো, যার রূপের ছটায় পুরো শহর আজ মোহগ্রস্ত। সকাল সকাল রহমান বাড়িতে আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও, কোরমা আর হরেক পদের সুঘ্রাণ। রজনী রহমান সেই ভোর থেকে হেসেলে ব্যস্ত। আগুনের তাপে ঘামছেন ঠিকই, কিন্তু তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামল। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাব মতো 2 পাশে ঝুলে আছে দুটো লম্বা বেনি। বড় হলেও তার স্বভাবটা রয়ে গেছে ঠিকই সেই আগের মতোই, বাচ্চাদের মতোই। হয় দুটো বেনি করবে, নয়তো দুটো ঝুঁটি। সে ড্রয়িং রুমে এসে দেখল আহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মাঝে গল্প করছেন। তাদের পাশের সোফায় বসে বেশ গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন হাজির রহমান। রূপাকে দেখে আহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে ডাকতেন। রূপা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালে তিনি তাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, পড়াশোনা কেমন চলছে মা? সব ঠিকঠাক আছে তো? রূপা মাথা নেড়ে মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। যাক, ভালো থাকলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। রূপার কলেজ আর শান্তার ভার্সিটি পাশাপাশি হওয়ায় তারা সব সময় একসাথেই বের হয়।
তবে বের হওয়ার আগে রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে সে রজনী রহমানের উদ্দেশ্যে বলল, মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি? পাশ থেকে শিলা রহমান উত্তর দিলেন, হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে। রূপার চোখে মুখে বিস্ময়। কে, বাদন ভাইয়া? হ্যাঁ। রূপা বেশ উৎসাহ নিয়ে বলল, খুব ভালো, ভাইয়াকে তো আমি কখনো দেখিনি, তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ার সাথে। রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমানের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখন হাজারো দুশ্চিন্তার পাহাড়। 14 বছর আগের সে জেদি রাগী বাঁধন কি এখনো আগের মতোই আছে, নাকি সময়ের সাথে সে নিজেকে বদলেছে? মানুষ বড় হলে তো অনেক কিছু শেখে, বোধশক্তি বাড়ে। বাঁধনও তো এখন অনেক বড় হয়েছে, হয়তো সে আর আগের মতো নেই, সেই নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গলই প্রার্থনা করলেন রজনী রহমান। বাঁধন ভাই নাকি ছোটবেলায় তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল? শান্তার হঠাৎ এমন কথা শুনে রূপার চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানে গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকালো। রূপার সেই মায়াবী চেহারায় এখন একরাশ বিস্ময়। সে অভিমানী সুরে বলল, আপু, মজা করছো? শান্তা রূপার অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল। সে হাসতে হাসতে বলল, আরে না রে, মজা করবো কেন? আমি একদিন আকাশ ভাইয়ের কাছে শুনেছিলাম বাঁধন ভাইয়া নাকি তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল। রূপা এবার বেশ জোর দিয়ে বলল, ভাইয়া আমার কাল্লা কেন ফাটাবে? এগুলো সব একদম মিথ্যা কথা। আকাশ ভাল্লুক ভাইয়ের তো আজ খবর আছে। শান্তা মাথা নেড়ে বলল, আচ্ছা, বাড়ি গিয়ে ওর খবর নিস। কিছুক্ষণের মধ্যে তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির রাস্তার দিকে চলে গেল। রূপা নিজেও গটগট করে তার কলেজের দিকে হাঁটা দিল। রূপা ময়মনসিংহের বিখ্যাত আনন্দমোহন কলেজে পড়ে এবং সে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা ক্লাসে ঢুকে দেখে তার প্রিয় 3 বান্ধবী নাদিয়া, কেয়া আর বৃষ্টি এক বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে আছে। রূপা গটগট করে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশে বসে পড়ল। রূপার সেই ফোলা গাল আর গম্ভীর মুখ দেখে নাদিয়া টিপ্পনি কেটে বলল, কেরে লিচু, গাল এমন ফুলিয়ে রেখেছিস কেন? রূপা ছোট করে উত্তর দিল, এমনি। কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটা কি আর হজম হলো না। সে এক চোখ ছোট করে সন্দিগ্ধ গলায় শুধালো, কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এই চঞ্চল নিচে তো এত চুপচাপ থাকার কথা না। রূপা এবারে গলার স্বরে কিছুটা ক্ষোভ মিশিয়ে বলে ফেলল, ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কাল্লা ফাটিয়ে দিয়েছিল। কথাটা শোনা মাত্রই নাদিয়া, কেয়া আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। সে গাল দুটো আরো ফুলিয়ে মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকিয়ে গুম হয়ে বসে থাকল। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞেস করল, তোর ভাই তোর কাল্লা ফাটিয়ে দিয়েছে, এই আজগুবি কথা তোকে কে বলেছে? রূপা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ওই আকাশ ভাল্লুক ভাইয়া বলেছে। কেয়া নাক কুচকে সায় দিয়ে বলল, তোর এই আকাশ ভাইয়া না সত্যি একদম ভাল্লুকের মতো, সারাক্ষণ শুধু খাউ খাউ করে। রূপা তখন হাত ঝাড়া দিয়ে কাল্লা ফাটানোর টেনশন ছেড়ে ফেলল। চোখ চকচক করে সে ফিসফিস করে বলল, পাতে ওকে, বাড়িতে গিয়ে ওর একদিন কি আমার একদিন। শোন, আসার সময় ওই রোডের পাশের বাগানে একটা পেয়ারা গাছ দেখেছে, থোকায় থোকায় পেয়ারা ঝুলে আছে, যাবে নাকি চুরি করতে? চুরির নাম শুনে বৃষ্টির তো আল্লাতে আটখানা অবস্থা। সে জিভে জল সামলাতে সামলাতে বলল, বলিস কি, চল চল এখনই যাই, না হলে একটু পরে ক্লাসে স্যার ঢুকে পড়বে, তখন আর বের হতে পারবো না। রূপা, নাদিয়া, কেয়া আর বৃষ্টি চার মূর্তিমান আতঙ্ক তখন কলেজের দেয়াল ঘেঁষে ওই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চলল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উকি ঝুঁকি দিয়ে দেখে নিল মালিক আশেপাশে আছে কিনা। তারপর শুরু হলো হুলস্থুলু কাণ্ড। কেউ ডাল ধরে ঝাঁকাচ্ছে, কেউ ওড়নার খোটে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় যে কি একদম আদিম আনন্দ আর হাসি পায় তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হাসতে হাসতে সবার পেটে খিল ধরার জোগাড়। সবাই যখন 5-6টা করে পেয়ারা বাগিয়ে নিয়েছে, ঠিক তখনই পালা পালা বলে দিল এক দৌড়। কিন্তু কিছুটা পথ যেতেই 4 জনেরই পায়ের তলার মাটি যেন থমকে গেল। হাসি মিলিয়ে গিয়ে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃষ্টি তো ভয়ে বড় বড় ঢুক গেলতে শুরু করল। তাদের সামনে 6 জন ছেলে একটা জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে।
আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পাঠাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মারের শব্দ আর ছেলেটার গোঙানি শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে মারছে তার সেই সুঠাম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠছে। ছেলেটাকে যেভাবে পাষাণ হৃদয়ে মারা হচ্ছে তা দেখে রূপার বুকটা হু হু করে উঠল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, মানুষের মনে কি মায়া দয়া বলতে কিছু নেই? রূপা যখনই প্রতিবাদ করার জন্য এক পা বাড়াতে যাবে, অমনি কেয়া তার হাতটা ঝপ করে টেনে ধরল। কেয়া ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল, কোথায় যাস? চল তাড়াতাড়ি কলেজে যাই। এসবের মধ্যে একদম যাস না, এরা এই এলাকার মাস্তান, ভীষণ খারাপ ছেলে সব। রূপা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজ দেখিয়ে বলল, তাই বলে একটা লোককে এইভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে। নাদিয়া এবার বিরক্ত হয়ে বলল, তোর সেটা দেখতে হবে কেন? এখন এখান থেকে কেটে পড়াই ভালো। কিন্তু রূপার সে জেদি আর প্রতিবাদী মন কিছুতেই মানল না। সে এক ঝটকায় বান্ধবীদের হাত ছাড়িয়ে দিয়ে বলল, না আমি যাব না। একটা ছেলেকে এইভাবে পশুর মতো মারলে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কিছুতেই না। বলেই রূপা একরকম দৌড়ে ওই ছেলেটার জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় সে সবার উদ্দেশ্যে বলে উঠল, কি হচ্ছে কি? ও কিভাবে পশুর মতো মারছেন কেন? পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা গোল হয়ে দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে এই দুই বেনি করা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়েটার দিকে তাকালো। আর যে ছেলেটা মারছিল সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্রই যুবকটির বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো দুই পাশে বেনুনি, টানা টানা ডাগর মায়াবীর চোখ। রূপাকে দেখে যুবকটি মুহূর্তে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। রূপা ছেলেটাকে এভাবে হা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, মুখে মাছ ঢুকে যাবে তো? পাশ থেকে রনি নামে একটা ছেলে রূপার দিকে তার ছেলের নজরে তাকিয়ে ধমকে সুরে বলল, এই মেয়ে, কে তুমি? আর এখানে কি করছো? রূপা ভয় পাওয়া তো দূর, উল্টো তার ওড়নার খুঁটে রাখা পেয়ারাগুলো উঁচিয়ে দেখিয়ে বেশ তেজ নিয়ে বলল, পেয়ারা চুরি করতে এসেছি, খাবেন নাকি? না, দিব না আপনাকে। আপনারা খুব খারাপ মানুষ। একটু আগে ওই ছেলেটাকে কিভাবে মারছিলেন? রনি এবার দাঁত মুখ খিচিয়ে শাসানোর সুরে বলল, এই মেয়ে, মুখ সামনে কথা বলো। কলেজের পিচ্চি মেয়ে, কলেজে যাও। বেশি সাহস দেখাতে এসো না। এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকা সেই যুবক নাম তার ইস্তিয়াক, যে এই এলাকার সব বকাঠে পোলাপানের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। ইস্তিয়াক রনির দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুনে খোলায় বলল, আর একটা কথা বললে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দিব। মুহূর্তে বাকি কয়েকজন ছেলে হু হু করে হেসে উঠল। রনির মুখটা অপমানে আর ভয়ে একদম চুপসে গেল। ইস্তিয়াক এবার রূপার দিকে তার চোখের সেই কঠিন চাহনিটা বদলে খুব নরম দৃষ্টিতে তাকালো। সে বেশ কৌতূহলী হয়ে আলতো করে জিজ্ঞেস করল, নাম কি তোমার? রূপা এক ঝটকায় নিজের ঘাড় বাঁকিয়ে বেশ তাচ্ছিল্যের সাথে বলল, নাম দিয়ে কাম কি? ইস্তিয়াক রূপার এমন ঠোঁটকাটা উত্তর শুনে মুগ্ধতার আভাসে মাথা নেড়ে বলল, তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো। রূপা এবার কোমরে হাত দিয়ে তড়বড় করে বলে উঠল, এটা তো সবাই জানে, শুধু আজ আপনি নতুন জানলেন। যাই হোক শুনুন, মানুষকে এভাবে মারা একদম ভালো কাজ না। কোনো মানুষকে মারার অধিকার কারণে, তাই সাবধান করছি, এভাবে আর কাউকে মারবেন না। এটুকুনি বলার ছিল। এখন আসি, কলেজের দেরি হয়ে যাচ্ছে। রূপা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গটগট করে ঘুরে যেতে নিলে পেছন থেকে ইস্তিয়াক বেশ গভীর আর নেশাক্ত গলায় বলে উঠল, তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিয়েছ? কথাটা শোনা মাত্রই রূপা চট করে ঘুরে ইস্তিয়াকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। তার সেই মায়াবী খ্যাচ দাঁতটা ঠোঁটের আড়ালে চিকচিক করে উকি দিল। তার সেই মুক্ত ছড়া হাসিতে যেন মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের সরসর শব্দ থমকে গেল। ইস্তিয়াক নামক মানুষটা যেন সেই সামান্য হাসিতে নিজের চেনার জগৎটা একদম ভুলে গেল। রূপা ইস্তিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, কোনো সাধারণ মানুষ কি ঝড় তুলতে পারে? স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারে না। বলেই রূপা তার ওড়নার খুঁটে পেয়ারাগুলো সামনে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। ইস্তিয়াক পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তে বিড়বিড় করে বলল,
এই মেয়েকে আমার চাই, যেভাবেই হোক। বলে সেই তার সাঙ্গাপাঙ্গাদের দিকে খুনি চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোঁজ লাগা, ওর সব ডিটেলস আমার চাই আজকের মধ্যে। দুপুরের দিকে রহমান বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত এসে দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খোলা মাত্রই শিলা রহমান সামনে তাকাতে তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি যেন কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললেন। পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে অপলক তাকিয়ে রইলেন। রজনী রহমানও রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। তিনি তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে সামনে তাকিয়ে থমকে গেলেন। তার পা যেন সেখানে মেঝের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রজনী রহমানের চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। এই পর্যন্ত ছিল বাঁধন রূপের অধিকারী উপন্যাসের ৩ নম্বর পর্ব। বাঁধন রূপের অধিকারী, লেখনীতে সুমি আক্তার, পর্ব সংখ্যা ৪। ১৪ বছর আগে যে ১৬ বছরের জেদি ছেলেটা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল, আজ সেখানে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী সুন্দর পূর্ণ যুবক। ৬ ফুট ৩ ইঞ্চি দীর্ঘকায় এক সুঠাম দেহ, যা নিয়মিত জিম করা হাড় ভাঙা পরিশ্রমে খোদাই করা। তার চওড়া বুকের ছাতি আর লোহার রডের মতো শক্ত পেশিবহুল হাতগুলো শার্টের হাতা বেদ করে বীরত্ব জানান দিচ্ছে। গায়ের রং দুধে হালকা ফর্সা, যাতে এক রাজকীয় আভা খেলা করছে। সবচেয়ে বেশি নজর কাটছে তার বাম ভ্রুর ঠিক মাঝখানটায়। আধুনিক স্টাইলে ভ্রুর সেই জায়গাটা নিখুঁতভাবে স্লিট করে কাটা, যা তার তীক্ষ্ণ দৃষ্টিতে এক আদিম পৌরষ আর রহস্যময়তা যোগ করেছে। তার ফর্সা বাম হাতের কবজিতে আঁকা ব্ল্যাক ট্যাটু যেন কোনো আভিজাত্যের প্রতীক হয়ে আছে। তার তীক্ষ্ণ নাক আর গাম্ভীর্যমাখা পাতলা ঠোঁট যে কাউকে এক পলকে বুঝিয়ে দেয় যে সে এখন আর সেই অবুঝ কিশোর নয়। শিলা রহমান মুগ্ধ নয়নে বাঁধনের দিকে তাকিয়ে প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলেন, এটা কি আমাদের সেই বাঁধন? মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছিস তুই। বাঁধন তার ঠোঁটের কোণে এক চেলতি শীতল হাসি ফুটিয়ে নির্লিপ্ত গলায় বলল, আসসালামু আলাইকুম কাকি, কেমন আছো? শিলা রহমান খুশিতে যেন কথা হারিয়ে ফেলছেন। তিনি গদগদ হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি রে, কিন্তু তুই তো কত বড় হয়ে গেছিস, বিশ্বাস কর তোকে একদম চিনতেই পারছি না আমি। ঠিক তখন আকাশ একটা দামি শপিং ব্যাগ হাতে নিয়ে দোরগোড়া দিয়ে ভেতরে ঢুকল। মায়ের এমন অবাক হওয়া দেখে সে কিছুটা রসিকতা করে বলল, মা, ছোটবেলা থেকে তো মানুষ বড়ই হয়, এটাই তো স্বাভাবিক। তুমি এমন করছো যেন ও এখনো সেই ১২ বছরের বাচ্চাই থাকবে। রজনী রহমান দরজার এক কোণে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। নিজের ছেলেকে সামনে দেখেও তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। এদিকে আকাশ গিয়ে শোবার ঘর থেকে হাজির রহমানকে ডেকে আনল। তিনি সবেমাত্র তন্দ্রাচ্ছন্ন ছিলেন, কিন্তু দাদুর আসার খবর পেয়েই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। বাঁধনকে দেখা মাত্রই বৃদ্ধ লোকটি ছোট বাচ্চার মতো তার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আমার দাদুভাই এসেছে, আমার সে ছোট্ট বাঁধন দাদুভাই এসেছে। বাঁধনও তার মজবুত হাত দুটো দিয়ে বৃদ্ধ দাদুকে পরম মমতায় জড়িয়ে ধরল। তার দীর্ঘ শরীরে দাদুকে যেন একদম ছোট দেখাচ্ছিল। বাঁধন নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছো তুমি? হাজির রহমানের চোখের কোণ বেয়ে তখন আনন্দের নোনা জল গড়িয়ে পড়ছে। তিনি ধরা গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ দাদু ভাই, এতকাল বেঁচে তো ছিলাম, কিন্তু তোকে পেয়ে আজ মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভালো আছি। এখন সময় আহসান রহমান আর আতিক রহমান ঘর থেকে বেরিয়ে এলেন। নিজের ছেলেকে সামনাসামনি দেখে আহসান রহমানের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে ৬ ফুট ৩ ইঞ্চি দীর্ঘ এক সুঠাম দেহ, যা কঠোর জিম আর পরিশ্রমে খোদাই করা এক জীবন্ত ভাস্কর্য। আহসান রহমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে এই সেই ছোট্ট বাঁধন। আহসান রহমান খুব করে চাইলেন বাঁধন অন্তত একবার তাকে বাবা বলে ডাকুক, কিন্তু বাঁধন, আহসান কিংবা রজনী কারোরই চোখের দিকে তাকালো না। তারা যেন সেখানে নেই, তাদের অস্তিত্ব যেন বাঁধনের কাছে অদৃশ্য। বাঁধন অন্যদের সাথে স্বাভাবিক কথা বলে নিজের ভারী সুটকেসটা নিয়ে গটগট করে সিঁড়ি পেয়ে সোজা নিজের রুমে চলে গেল। পুরো ড্রয়িং রুম জুড়ে এক অসহ্য নীরবতা নেমে এলো। বাঁধনের এই মনু উপেক্ষা সবার বুকে তীরের মতো বিদ্ধ।
আহসান রহমান আর শরীর ধরে রাখতে পারলেন না, সোফায় ধপ করে বসে পড়লেন। আতিক রহমান তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ও হয়তো এখনো তোমার উপর অনেক অভিমান করে আছে। রজনী রহমান আর সইতে পারলেন না, আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। বাঁধনের সে জ্বলন্ত রাগ যে আজও এক ফুটাও কমেনি, তা তিনি হাড় হারিয়ে টের পেলেন। কিছুক্ষণ পর আহসান রহমান রুমে ঢুকলেন। রজনী ডুকরে কেঁদে উঠে বললেন, আমার জন্যই আজ আপনার ছেলেটার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেল। আমি নারী হিসেবে সত্যি কলঙ্কিত। আহসান রহমান ধমক দিয়ে বললেন, খবরদার, এই কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রজনী রহমান চোখের জল মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি কি কিছুদিনের জন্য রূপাকে ওর নানুর বাড়ি পাঠিয়ে দেব? বাঁধন যদি আবার ওর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে? আহসান রহমান গম্ভীর গলায় বললেন, না, পাঠানোর দরকার নেই। সামনে ওর ফাইনাল পরীক্ষা, পড়ার ক্ষতি হবে। তুমি শুধু রূপাকে কড়াভাবে বলে দিও ও যেন কোনোভাবে বাঁধনের আশেপাশে না যায়। ও যেন সারাক্ষণ নিজের রুমে থাকে। ওর সামনে গিয়ে লাফালাফি বা চপলতা করার কোনো দরকার নেই। দিনের রোদ কিছুটা কমে আসতেই বাঁধন আকাশের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। তার পরনে আজ কুচকুচে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। 6 ফুট 4 ইঞ্চি দীর্ঘ সুঠাম দেহের অধিকারী বাঁধন যখন মাথায় হেলমেট গলিয়ে বাইকটা স্টার্ট দিল, তখন তার পেশিবহুল হাতের টানে টি শার্টের হাতাগুলো বাতাসের ঝাপটায় উঠতে লাগলো। হেলমেটের কাচের উপর দিয়ে তার স্লিট করা ভ্রু আর তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো যেন এক বিধ্বংসী সৌন্দর্যের জানান দিচ্ছে। বাইকের গতি বাড়িয়ে সে যখন রাস্তা দিয়ে ঝড়ো বেগে এগিয়ে যাচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক রাজকীয় আগ্নেয়গিরি যেন ধেয়ে চলেছে। এদিকে রূপার কলেজ ছুটি হলো। সব বান্ধবীদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে সে ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু কিছুটা পথ যেতেই হঠাৎ আকাশের মুখ ভার হয়ে এলো। মেঘের ঘন ঘটা দেখে বোঝা যাচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সত্যি সত্যি মুহূর্তে রিমঝিম বৃষ্টি নামা শুরু করে দিল। সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে নিজের ছোট্ট ছাতাটা বের করে মেলে ধরল, কারণ সে খুব ভালো করে জানে বৃষ্টিতে একটু ভিজলেই তার ধুম জ্বর চলে আসে, আর একবার জ্বর বাঁধাতে পারলেই আমর এক গাদা বকুনি নিশ্চিত। সাবধানে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার এক জায়গায় জমে থাকা কাদায় রূপার পা হড়কে গেল। মুহূর্তে ঠাস করে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল সে। হাতের ছাতাটা ছিটকে দূরে গড়িয়ে পড়ল, আর সুন্দর ধবধবে কলেজ ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে একাকার। রূপা বিরক্তিতে মুখ কুচকে গর্জে উঠল, দূর চাই, ঠিক এখনই পড়তে হলো। বৃষ্টি ততক্ষণে আরো জোরে নামতে শুরু করেছে। পুরো ভিজে জুবুথুবু হয়ে যাওয়া রূপার গাল বেয়ে বৃষ্টির পানি মিষ্টির শিরার মতো গড়িয়ে পড়ছে। সে উঠে দাঁড়িয়ে কাপড় থেকে কাদা ছাড়ার ব্যর্থ চেষ্টা করে ছাতাটা হাতে তুলে নিল। বৃষ্টির ঝমঝম শব্দ আর চারপাশের শীতল হাওয়ায় রূপার মনটা হুট করে নেচে উঠল। তার খুব ইচ্ছে হলো বৃষ্টির এই ধারায় একটু নাচতে। সে একবার ডানে বামে আর চোখে তাকিয়ে দেখলো ধারে কাছে কেউ নেই, শুধু দু একটা গাড়ি সাঁ করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ব্যাস, আর পায় কে? রূপা নিজের হাতের ছাতাটা একবার ডান দিকে আবার বাঁ দিকে ঘোরাতে ঘোরাতে ছোট বাচ্চার মতো নেচে নেচে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তার এই চপলতা আর বৃষ্টির আনন্দ যেন এক মুহূর্তের জন্য সব বিরক্তি ধুয়ে মুছে দিল। রূপা বৃষ্টির তালে তালে নাচতে নাচতে খিলখিল করে হেসে গেয়ে উঠল সেই পরিচিত লোকগীতি, মন বাগানটা রহিয়াছে খালি, হায় খালি, কোথায় পাবো সুজন মালি, হায় রে ভালোবাসা, ফুল ফুটানোর সুজন মালি কই। গানটা গাইতে গাইতে সে নিজের মনে মজা করে চিৎকার দিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল, পাইবা সবে, আর কিছুদিন ধৈর্য ধরো রূপা। সে জানে তার এই পাগলামি দেখার মতো কেউ নেই নির্জন রাস্তায়, তাই সে মনের আনন্দে বৃষ্টির জল গায়ে মেখে আর ছাতাটা মাথার উপর বনবন করে ঘুরিয়ে নেচে নেচে বাড়ির দিকে এগোতে লাগলো। বৃষ্টির ধারাগুলো তার চোখে মুখে এক অদ্ভুত সতেজতা এনে দিচ্ছে। সৃষ্টিকর্তা যেন আজ তার গানের প্রতিটি কলি পূর্ণতা দেওয়ার জন্যই অঝোর ধারায় এই বৃষ্টি নামিয়েছেন, আর রূপার এই নির্মল পাগলামি দেখার জন্য রাস্তার মোড়ে কাউকে পাঠিয়ে দিয়েছেন। রাস্তার ঠিক ধারে বাইকটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাঁধন। মাথায় এখনো হেলমেট পরা থাকলেও তার গ্লাসটা তোলা। সেই ইচ্ছে করে বাইক থামিয়ে এই অঝোর বৃষ্টিতে ভিজছে। অনেক বছর দেশের বাইরে থাকার কারণে এমন ঝমঝমে বৃষ্টিতে ভেজা হয় না তার।
আজ কেন জানি এই ভেজাটা খুব ভালো লাগছে বাঁধনের। বৃষ্টির তোড়ে তার কালো টি শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যা তার জিম করা সুঠাম দেহের প্রতিটি পেশিকে আরো নিখুঁত আর বলিষ্ঠ করে ফুটিয়ে তুলেছে। বাঁধন চুপচাপ আকাশপানে মুখ তুলে বৃষ্টির স্পর্শ অনুভব করছিল। হঠাৎ সেই মুখ নামিয়ে সামনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। সামনেই এক কিশোরী মেয়ে, যার কাঁধে স্কুল ব্যাগ, শুভ্র কলেজ ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে আছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মেঘের মতো কালো লম্বা দুটো বেনুনি দুই পাশে দোল খাচ্ছে। হাতে ধরা ছাতাটা ডানে বামে দুলিয়ে সে কোনো এক রূপকথার রাজকন্যার মতো নেচে নেচে এগিয়ে আসছে। বাঁধন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখল, বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন রূপার হাসি খুশি মুখে এসে পড়ছে, তখন তাকে কোনো অপার্থিব পরীর মতো লাগছে। রূপার গালের টোল আর হাসির সময় উকি দেওয়া সেই ছোট্ট ঘ্যাচ দাঁতটি যেন এক অদ্ভুত সারল্য ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। তার দুলে ওঠা বেনুনি, বৃষ্টির ঝাপটায় চোখ বুঝে আসা, আর আপন মনে গেয়ে ওঠে সেই গানের সুর, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। রূপা যখন বৃষ্টির তালে পা ফেলে ছাতাটা মাথার উপর ভন ভন করে ঘোরাচ্ছে, তখন তার চারপাশে কাদা আর বৃষ্টিও যেন এক ছন্দময় উৎসবে মেতে উঠেছে। বাঁধন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সেই পাথরে গম্ভীর হৃদয়ে যেন প্রথমবার কোনো এক চপল হাওয়ার তোলা লাগলো। এই প্রথম কোনো এক অজানা মেয়ে তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে, যাকে দেখে মনে হচ্ছে সে যেন এই বৃষ্টির ধারায় মিশে থাকা এক জীবন্ত কবিতা। বাঁধনের তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো হেলমেটের গ্লাসের উপাস থেকে অপলকভাবে এই বিধ্বংসী সুন্দরের সাক্ষী হয়ে রইল। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে যে কোনো জায়গায় তার ফলাফল দেয়। রূপার বেলাতেও ঠিক তাই হলো। সে যখন আনন্দের অতিশয্যে ছাতাটা গোল করে ঘোরাচ্ছিল, ঠিক তখনই কাদা পিছলে গিয়ে দ্বিতীয়বারের মতো ধপাস করে আছাড় খেলে সে। বাঁধন অজান্তে নিজের বাইক ছেড়ে এগিয়ে এলো। সে নিজেও জানে না কেন সে এগিয়ে আসছে, কিন্তু এই মেয়েটির চপলতা আর আকস্মিক পড়ে যাওয়া যেন তাকে চুম্বকের মতো টেনে নিল। রূপা এবার হাঁটুতে বেশ ভালোই চোট পেয়েছে। সে ব্যথায় কুকড়ে গিয়ে কুকিয়ে উঠতে উঠতে উঠার চেষ্টা করছিল। ঠিক তখনই বাঁধন তার সামনে এসে দাঁড়ালো। কালো টি শার্টে ভেজা পেশিবহুল শরীরের দুই হাত পকেটে ঢুকিয়ে সে গম্ভীর গলায় বলল, বেশি লাফালাফি করলে এমনই হয়। অচেনা এক পুরুষের গম্ভীর আর পৌরুষদীপ্ত কণ্ঠস্বর শুনে রূপা চমকে উঠল। সে ব্যথায় কুচকানো মুখটা তুলে সামনে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এক বিশালদেহী পুরুষ, যেন এক তাল গাছ। যেমন লম্বা তেমন তার শরীরের গঠন আর রাজকীয় গেটআপ। তবে মাথার হেলমেট থাকায় রূপা বাঁধনের মুখটা দেখতে পাচ্ছে না। শুধু হেলমেটের কাচের ওপাশ থেকে একজোড়া তীক্ষ্ণ আর মায়াবী চোখ তার নজরে এলো। সেই চৌচূড়া দেখা মাত্রই রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। হেলমেটের গ্লাসের ওপাশে একজোড়া গভীর কালো কুচকুচে চোখের মণি, যা মখমলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। ঘন কালো পাপড়িগুলো বৃষ্টির ছোঁয়ায় ভিজে একে অপরের সাথে লিপ্টে আছে, আর তার উপর একজোড়া ঘন ভ্রু যেন শিল্পীর নিখুঁত তুলিতে আঁকা। এক মুহূর্তের জন্য রূপার হৃদস্পন্দন থেমে গিয়ে আবার দ্বিগুণ বেগে ধুকভুক করতে লাগলো। এই পুরুষটির চোখের মণি আর সেই স্লিট করা ভ্রু রহস্যময় চাহনি রূপাকে যেন সম্মোহিত করে ফেলল। রূপা অজান্তেই সব ব্যথা ভুলে গিয়ে হা করে বাঁধনের সেই গভীর আর মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। সে যেন ভুলেই গেল যে সে কাদায় মাখামাখি হয়ে রাস্তায় পড়ে আছে। বাঁধন এই অজানা মেয়েটিকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তিতে ভ্রু কুচকে তাকালো। তার বাম ভ্রুর সেই নিখুঁত স্লিট করা বা কাটা দাগটি কুচকে যাওয়ায় তাকে আরো বেশি গম্ভীর আর রহস্যময় দেখাচ্ছে। সে তার পকেট থেকে হাত বের না করেই তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, ডু ইউ নো মি? মুহূর্তে রূপার হুঁশ ফিরল। সামনে এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে সে চট করে চারিদিকে তাকালো। আশেপাশে জনমানবের নিস্তব্ধ রাস্তা, শুধু বৃষ্টির শব্দ। রূপার মনে সন্দেহের দানা বাঁধল। এই ভর দুপুরে জনশূন্য রাস্তায় এমন নায়ক সুপুরুষ হুট করে কোত্থেকে উদয় হলো। তার মনে হলো এই নির্ঘাত কোনো ভূত, নিশ্চিত তাকে একা পেয়ে এত সুন্দর পুরুষের রূপ নিয়ে তার ঘাড় মটকাতে এসেছে। ভয়ে রূপার শরীর হিম হয়ে এলো। সে আবারও চারিদিকে তাকালো, কিন্তু বৃষ্টির ঝাপটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সামনে তাকিয়ে সে আবারও ভাবলো, পুরুষটি আসলে অনেক সুন্দর, যার ঘন পাপড়ি ঘেরা সেই চোখ আর স্লিট করা ভ্রু এই সামান্য চোখ জোড়ায় যে কোনো মেয়ের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
কিন্তু মনের কোণ থেকে কুডাক দিয়ে উঠল, এ তো মানুষ না, ভূত। ভাবতে রূপা এক ঝটকায় উঠে দাঁড়ালো। বাঁধন কিছু বুঝে ওঠার আগেই রূপা নিজের ছাতাটা তুলে নিয়ে দিল এক দৌড়। তবে যাওয়ার আগে সে বড় করে এক চিৎকার দিল আর ভূতের মন্ত্র পড়ার মতো করে ছুড়ে দিল, ভূত আমার পুত, পেতনি আমার জি, আল্লাহ আমার সাথে আছে, ভূত পুরুষ করবি তুই আমার কি? বাঁধন রাস্তার মাঝখানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার তীক্ষ্ণ মায়াবীর চোখ জোড়ায় একরাশ বিস্ময়। কি হলো ঠিক এইমাত্র? এই মেয়েটা তাকে দেখে এভাবে ঝড়ে বেগে দৌড় দিল কেন? আর যাওয়ার আগে ওসব কি বলে গেল? ভূত দেখার মতো অদ্ভুত সব মন্ত্র। তার মানে কি মেয়েটা তাকে কোনো অতৃপ্ত আত্মা বা ভূত ভেবে বসেছে? ভাবতেই বাঁধনের পাথরের গাম্ভীর্য ভেঙে ঠোঁটের কোণে এক চিলতে কৃত্রিম হাসি ফুটে উঠল। তার মতো এমন বিধ্বংসী ও প্রভাবশালী পুরুষ, যাকে এক পলক দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল হয়ে থাকে, সেখানে এই কাদামাখা মেয়েটা তাকে ভূত ভেবে ভয়ে মন্ত্র পড়তে পড়তে পালালো। নিজের অজান্তেই বাঁধনের মুখ দিয়ে বেরিয়ে এলো, স্টুপিড গার্ল। সে মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের উপর রাখলো। বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো তার ফর্সা মুখে আঁচড়ে পড়ছে, আর সেই স্লিট করা ভ্রু বেয়ে পানি গড়িয়ে নামছে। সে দূর থেকে রূপার দৌড়ে পালানো পথের দিকে তাকিয়ে অস্ফুটন্ত স্বরে আবারও বিড়বিড় করল, বোকা মেয়ে। ওস্তাদ, অনেক কষ্টে খোঁজ নিয়েছি। মেয়েটার নাম রূপা, আমাদের আনন্দমোহন কলেজেই পড়ে। শুনলাম মেয়েটা তার সৎ বাবার বাড়িতে থাকে। তার সৎ বাবার নাম আহসান রহমান। ব্রিজের রেলিং এর উপর আয়েশ করে বসে ইস্তিয়াক আপন গতিতে সিগারেট টানছিল। রনির কথা শুনে তার ঠোঁটে এক চিলতে পৈশাচিক অথচ শুকনো হাসি ফুটে ওঠে। ঠোঁটের কোণে সিগারেটটা চেপে রেখে সে বিড়বিড় করল, রূপা, নামের মধ্যে রূপবতী। রনি কিছুটা অবাক হয়ে শুধালো, বস, আপনি কি ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়ে গেলেন? ইস্তিয়াক হাসল, তারপর ধোয়া ছেড়ে বুকের বাম পাশে হাত দিয়ে ইশারায় বোঝালো, পাগল হয়ে গেছে রে রনি, ওই মেয়ে আমার এই পাষাণ হৃদয়ে তুফান তুলে দিয়েছে। ও মায়া গো ওস্তাদ, আপনি তাহলে সত্যি সত্যি দেওনা হয়ে গেছেন? হ্যাঁ, ইস্তিয়াক শক্ত কণ্ঠে বলল, এতদিন আমার কাজ ছিল যারা আমার সামনে বড় আঙুল তুলত তাদের আঙুল কেটে ছোট করে দেওয়া, আর এখন আমার একমাত্র লক্ষ্য হলো ওই মেয়েটাকে নিজের জীবন সঙ্গিনী করা। রনি ইতস্ত করল, কিন্তু বস, ওর চোখে তো আপনি অলরেডি সকালে খারাপ হয়ে গেলেন, এখন সে কি আপনাকে আদৌ পছন্দ করবে? ইস্তিয়াক নিজের বুড়ো আঙুল দিয়ে কপালের চুলকে তাচ্ছিল্যের সুরে বলল, সেটা আমার দেখার বিষয় না, ওরে ভালো লেগেছে, ওরে চাই মানে আমার চাই চাই, সেটা আদর দিয়ে হোক বা জোর করে। রনি পুনরায় কিছু বলতে চাইল, কিন্তু ইস্তিয়াক হাত তুলে তাকে থামিয়ে দিল। সে দুই হাত ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে মুখটা আকাশের দিকে তুলে চোখ বন্ধ করল। অঝোর বৃষ্টির সেই আবহে মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল রূপার সেই মায়াবী হাসি মাখা মুখ। ইস্তিয়াক চোখ বন্ধ রেখেই নেশাগ্রস্তের মতো গেয়ে উঠল, পরীর মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার, একটি মিশে কায়রা নিল মনটা যে আমার, তার গালেতে আছে হারে ছোট্ট একটা তিল, পলক পড়ার আগে বুকে মারলো প্রেমের ঢিল, নাই রে নাই রে নাই রে আমার বাঁচার উপায় নাই, চাই রে চাই রে চাই রে আমার পরিটারে চাই। এই পর্যন্তই ছিল বাঁধন রূপের অধিকারী উপন্যাসের 4 নম্বর পর্ব। বাঁধন রূপের অধিকারী, লেখনীতে সুমি চৌধুরী, পর্ব সংখ্যা 5। রূপা বাড়িতে পা রাখতে রজনী রহমান তার কাদামাখা ভূতের দশা দেখে কপালে হাত দিয়ে চিৎকার করে উঠলেন, এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতা আমতা করে বলল, ওই মা, ভুল করে পড়ে গেছিলাম। পড়ে গেছিলি মানে? তোর কি চোখ দুটো নেই, দেখে চলতে পারিস না? রজনী রহমানের কণ্ঠের ঝাঁজ যেন বেরিয়ে চলল। রূপা অপরাধীর মতো মাথা নিচে করে দাঁড়িয়ে রইল। সে ভালো করে জানতো বৃষ্টির দিনে এই কাদামাখার মাসুল তাকে বকুনি দিয়ে দিতে হবে। ঠিক তখনই আহসান রহমান দোতলা থেকে নিচে নামলেন। রূপাকে ওভাবে কুঁকড়ে থাকতে দেখে তিনি রজনীর উদ্দেশ্যে মোলায়েম সুরে বললেন, আহ, ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতে শুরু করে দিলে? তো কি করব, দেখেন না বৃষ্টিতে ভিজে কি জঘন্য অবস্থা করেছে নিজের, আবার জ্বর আসলে আমার হবে মরণ। রজনী রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন, যাও মা, ঘরে গিয়ে ঝটপট গোসল করে নাও, না হলে কিন্তু শরীর খারাপ করবে। রূপা দ্রুত নিজের রুমে পালিয়ে এলো। শাওয়ারের নিচে দাঁড়িয়েও তার মাথা থেকে সেই মায়াবের চোখ জোড়া সরছে না।
গোসল সেরে ভেজা ড্রেসটা ব্যালকনিতে শুকাতে দিয়ে সে অবসন্ন শরীরে বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু চোখ বন্ধ করতে সেই রাস্তার ধারের পুরুষের বিধ্বংসী চাহনি তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা ধরফর করে চোখ মেলে তাকালো। কি হচ্ছে এসব তার সাথে? কেন ওই ভূত পুরুষের মায়াবী চাহনি তাকে তাড়া করে ফিরছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করল, কিন্তু বারবার ওই স্লিট করা ভ্রু আর নেশাতুর গভীর চোখ জোড়া তাকে সম্মোহিত করতে লাগলো। রূপার ভেতরে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো। মনে হলো ওই চোখ জোড়া তার শিরায় শিরায় কোনো এক বিষাক্ত নেশা ধরিয়ে দিয়েছে। মুহূর্তে তার সারা শরীর জ্বরে উত্তপ্ত হয়ে উঠল। সে অসংলগ্নভাবে বিড়বিড় করতে লাগলো, ওই পুরুষটা খুব ভয়ঙ্কর, ওই চোখ জোড়া বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে শুনে খুশিতে প্রায় নাচতে নাচতে শান্তা তার রুমে ঢুকলো। বাঁধন তখন বিছানায় আদর্শ হয়ে ফোনে স্ক্রল করছিল। শান্তা দরজায় দাঁড়িয়ে আহ্লাদি গলায় ডাকলো, বাঁধন ভাইয়া কেমন আছেন? অজানা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্তাকে চিনতে পেরে সে নির্লিপ্ত গলায় শুধালো, তুই শান্তা না? কিন্তু শান্তা তখন উত্তর দিতে ভুলে গেছে। তার সামনে 6 ফুট 3 ইঞ্চির এক জ্যান্ত গ্রিক দেবতা বসে আছে। জিম করা সেই সুঠাম দেহ আর পৌরুষদীপ্ত গাম্ভীর্য দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে অপলক দৃষ্টিতে বাথনের দিকে তাকিয়ে রইল। বাথন বিরক্তিতে ভ্রু কুচকালো। তার সেই স্লিট করা ভ্রুজোড়া কুচকে যাওয়ায় তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখালো। সে অত্যন্ত কর্কশ আর গম্ভীর গলায় ধমক দিয়ে উঠল, চোখ নামা। শান্তা চমকে উঠে অবিশ্বাসের স্বরে বিড়বিড় করল, আপনি কি সত্যি আমার চাচাতো ভাই? বাথনের মেজাজটা এবার বেঁকে গেল। সে বিছানা থেকে নেমে টাওয়ালটা কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় তাচ্ছিল্যের সাথে ছুড়ে দিল, তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। শান্তা ঝড়ের বেগে দৌড়ে রূপার রুমে ঢুকল। সেখানে তখন রজনী রহমান রূপার কপালে ভেজা জলপট্টি দিচ্ছেন আর বিরতিহীনভাবে বকে চলেছেন। রূপার এই অবস্থা দেখে শান্তা অবাক হয়ে শুধালো, কি হয়েছে চাচি, ওর মাথায় পানি দিচ্ছ কেন? রজনী রহমান খুব উগরে দিয়ে বললেন, সাদে কেয়ার দিচ্ছি, আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবি না, কিন্তু আমার কথা কি ওর কানে চায়? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমানের প্রতিটি শব্দে রূপার ওপরে জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠছিল। রূপা তখনও চোখ বন্ধ করে পড়ে আছে। জ্বরে শরীর পুড়লেও তার মস্তিষ্কে কেবল সে রাস্তার মোড়ে দেখা দেওয়া পুরুষটির রাজকীয় অবয়ব আর স্লিট করা ভ্রুর নিচে থাকা মায়াবী চোখ জোড়া ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথা ঝাড়া দিয়ে সে চিন্তা ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু এক অমোঘ আকর্ষণে বারবার সেই দৃশ্যই ফিরে আসছে। রজনী রহমান জলপট্টি দিয়ে কিছুক্ষণ পর গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্তা এতক্ষণ পাশে চুপচাপ বসেছিল। এবার সুযোগ পেয়ে রূপার গা ঘেঁষে বসল। রূপা উঠে আদর্শা হতেই শান্তা উত্তেজনায় ফেটে পড়ল, রূপা জানিস কি হয়েছে? রূপা জ্বরের ঘরে ভাঙা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি না একটু আগে বাঁধন ভাইয়ের সাথে দেখা করে আসলাম। ও খোদা, কি হ্যান্ডসাম, বিশ্বাস করবে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচাতো ভাই এতটা সুন্দর হতে পারে। আমি তো এক দেখাতেই পুরো ক্রাশ খেয়ে গেছি রে। শান্তার মুখে বাঁধন ভাইয়ার কথা শুনে রূপার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সকালে শুনেছিল তার বড় ভাই আসবে, কিন্তু ওই দুর্ঘটনার পর জ্বরের তোরে সব ভুলে গিয়েছিল সে। সে কাঁপা কাঁপা শরীরে পেছন থেকে নামতে গেলে শান্তা হাত ধরে থামালো, কোথায় যাচ্ছিস? ভাইয়ের সাথে দেখা করতে। ওফ, আমি তো ভুলে গেছিলাম যে আজ বাঁধন ভাই আসবে। চল আমিও যাব। শান্তাও তাল মেলালো। রূপা আর শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু রুম থেকে বের হতে জমদূতের মতো সামনে পড়লেন রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে না বলে গেলাম এক চুলো নড়বি না। রূপা মিনমিন করে বলল, আম্মু, বাঁধন ভাই এসেছে আর আমি এখন পর্যন্ত একটা কথাও বলতে পারলাম না। ওনাকে তো আমি কখনো দেখিনি, তাই একটু কথা বলতে চাচ্ছি। রজনী রহমান চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, রুমে যা এক্ষুনি, যা বলছি। রূপা ভীষণ অবাক হয়ে বলল, মা এমন করছো কেন? ভাইয়ার সাথে তো দেখা করব। আমি না করেছি না, রুমে যা বলছি। রজনী রহমানের কণ্ঠে এক অদ্ভুত কঠোরতা। রূপা আবারও কিছু বলতে চাইলে রজনী রহমান আর সহ্য করলেন না। তিনি হ্যাচ কাটানে রূপাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে সশব্দে দরজা আটকে দিলেন। রূপা স্তব্ধ হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে রইল। তার মা কেন এমন অস্বাভাবিক আচরণ করল সেটা সে বুঝতে পারল না।
পরে ভাবলো হয়তো তার শরীর খুব খারাপ বলেই মা এমন কড়াকড়ি করছেন। একটু সুস্থ হলে নিশ্চয়ই দেখা করতে দেবেন। রাতের বেলা ডাইনিং টেবিলে নেমে এলো বাঁধন। পরনে অ্যাশ রঙের টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার। চুলগুলো অবিন্যস্ত আর প্রচন্ড ঘুমের কারণে চোখ দুটো একটু ফুলে ভারী হয়ে আছে। সে কারো দিকে না তাকিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত হলো, কেবল রূপা ছাড়া। শান্তা নিজের সব লজ্জা বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো বাঁধনের দিকে তাকিয়ে আছে, যেন এই সুপুরুষকে দেখাটাই তার জীবনের একমাত্র কাজ। কিন্তু বাঁধন সেদিকে ভ্রুক্ষেপও করল না। সম্পূর্ণ নীরব থেকে সে খাওয়া শুরু করল। খাওয়ার মাঝপথে আতিক রহমান বাঁধনের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন, বাবা বাঁধন, তুই তোর বাবার সাথে কথা বলিস না কেন? বাঁধন কোনো উত্তর দিল না। সে যেমন নীরব ছিল তেমনি নিষ্পৃহ থেকে খেতে লাগলো। আতিক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় বললেন, বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এটাই কি তুই শিখিস নাই? বাঁধন এবার খাওয়া থামালো না, তবে মাথা নিচে রেখে অত্যন্ত ঠান্ডা আর ধারালো গলায় বলল, আমি এতিম। 14 বছর আগে মা হারানোর সাথে সাথে আমার বাবাও হারিয়ে গেছে, তাই আশেপাশে আমার কোনো বাবা আছে বলে আমি মনে করি না। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে আতিক রহমান পুনরায় কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আহসান রহমান হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আহসান রহমান এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকিয়ে ব্যথিত অথচ শক্ত গলায় বললেন, আমি জানতাম তুই রাগী, কিন্তু তুই যে এতটা অভিমানী আর এগো নিয়ে চলিস তা আমার জানা ছিল না। এত রাগ তোর বাবার উপর? বাবার অপরাধ কি সে শুধু আরেকটা বিয়ে করেছে এটাই? কিন্তু রজনী কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে যে তুই তাকে পর ভাবিস? রজনীর মাঝে কি তুই কখনো সৎ মায়ের কোনো আচরণ পেয়েছিস? কথাটা শেষ হতেই বাঁধনের হাতের আঙুলগুলো প্লেটের উপর স্থির হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, কোনো তর্কেও জড়ালো না। সশব্দে চেয়ার ঠেলে উঠে গিয়ে হাত ধুয়ে কারোর দিকে না তাকিয়ে গটগট করে সিঁড়ি পেয়ে নিজের রুমে চলে গেল। হাজির রহমান অত্যন্ত বিষণ্ণ মনে আহসানের দিকে তাকিয়ে বললেন, খাওয়ার মাঝে এসব কথা কেন বলতে গেলি? ছেলেটা না খেয়ে চলে গেল। আহসান রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় হাজির রহমানের দিকে তাকিয়ে হাহাকার করে বললেন, বাবা, আমি ওর বাবা হই। আমি কি ওকে দুই একটা প্রশ্ন করতে পারি না? ও আমার সাথে কথা বলছে না বাবা। বাবা থাকা সত্ত্বেও নিজেকে এতিম বলছে, তার মানে আমাকেও পর করে দিচ্ছে। আমি একজন বাবা হয়ে এই অপমান সহ্য করি কিভাবে? এখন কি আমি বাবা হয়েও ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারবো না? সেই অধিকারটুকু কি আমাকে দেওয়া যাবে না? পাশ থেকে আকাশ খিলখিল করে হেসে উঠল। তার এই আকস্মিক বিদ্রুপাত্মক হাসি শব্দে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে অবাক চোখে তার দিকে তাকালো। হাজির রহমান ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে ধমকে সুরে বললেন, কি হয়েছে? তুই এইভাবে হাসছিস কেন? আকাশ প্লেটে হাত নাড়াতে নাড়াতে তাচ্ছিল্যের সুরে বলল, চাচার কথা শুনে হাসি পাচ্ছে। চাচা কি বলল? সে ওর বাবা হয়, অথচ এই সেই বাবা যে 14 বছর আগে নিজের জন্মদাতা ছেলেকে সামান্য কারণে পুলিশে দিতে চেয়েছিল। সেই ভয়েই তো দাদা ওকে দেশ ছেড়ে বাইরে পাঠিয়ে দিল। কেন হলো বাঁধনের জীবন এমন? কেন ওকে নিজের দেশ ছাড়তে হলো? কারণ ওর উপর মাথা ফাটিয়ে দিয়েছিল। সবাই শুধু ওর রাগটাই দেখলো, কিন্তু সেদিন ও কেন এমনটা করেছিল তার কারণ একবার কেউ জানতে চায়নি। শুধু সবাই ওর রাগটাই দেখে নিল। মানুষ এমনি এমনি এমন চুপ হয়ে যায় না। ভেতর থেকে মানুষ যখন মরে যায় তখনই সে জ্যান্ত লাশের মতো হয়ে যায়। আর সেটাই হয়েছে বাঁধনের সাথে। ও এখন নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ও একা থাকতে পছন্দ করেও। তাই আপনাদের সবার উচিত ওকে এখন একটু ওর মতো থাকতে দেওয়া আর ওকে ওর মতো বাঁচতে দেওয়া। মুহূর্তেই আহসান রহমান একদম পাথরের মতো নিথর হয়ে গেলেন। আকাশের প্রতিটি কথা যেন বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধল। পুরো ডাইনিং টেবিল এক ভয়াবহ নীরবতায় ছেয়ে গেল। আহসান রহমান আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি হাত ধুয়ে না খেয়ে ধীর পায়ে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমের ব্যালকনিতে অস্থিরভাবে পায়চারি করছে শান্তা। তার মানে আকাশ ভাইয়া যা বলেছিল তা সত্যি। বাঁধন ভাইয়া সত্যি রূপার মাথা ফাটিয়ে দিয়েছিল। সে তো ভেবেছিল আকাশ ভাইয়া হয়তো মজা করছে, কিন্তু আজ সে প্রমাণ পেল এটা কোনো গল্প নয়, বরং এক ভয়াবহ বাস্তব। শান্তা আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে কাকি রূপাকে এই কারণেই বাঁধন ভাইয়ার ছায়া পর্যন্ত মারাতে দিতে চাচ্ছে না, কারণ বাঁধন ভাইয়া রূপাকে দু চোখে সহ্য করতে পারে না। ইস, কি রহস্যময় এক বাড়িতে বাস করি আমি। না জানি এই চার দেয়ালের মাঝে আরো কত রহস্য লুকিয়ে আছে, যা এখনো সামনে আসে বাকি।
আকাশ বাঁধনের রুমে ঢুকলো। তাকে রুমে না পেয়ে সরাসরি ব্যালকনিতে চলে এলো। বাঁধন তোকে তখন বুকে হাত ভাঁজ করে এক দৃষ্টি অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আকাশ আলতো করে তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, না খেয়ে চলে আসলি কেন? আকস্মিক ডাকে বাঁধন কিছুটা চমকে উঠল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে একটা লম্বা শ্বাস নিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না সে। আকাশ সরাসরি জিজ্ঞেস করল, তুই কাঁদছিস? বাঁধন নিজেকে সামলে নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আরে না, এমনি চোখে হয়তো কিছু পড়েছে। আকাশ হাসলো। সে বাঁধনের পাশে দাঁড়িয়ে বলল, তোর ন্যাংটাকালের ভাই আর বন্ধু আমি, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। তুই যে কাঁদছিস সেটা আমি ভালো করে জানি। যাই হোক, না খেয়ে চলে আসলি কেন? চল, নিচে খেতে যাবি। বাঁধন মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, না, খাবো না, খেতে নেই। তুই যা এখান থেকে, আমার একা থাকতে ইচ্ছে করছে। আকাশ নাছর বান্দা, সে এক প্রকার জোর করতে লাগলো। ওদের এই টানাটানির মাঝেই হঠাৎ পাশের ব্যালকনিতে কেউ এসে দাঁড়ালো। আকাশ তখন বাঁধনের হাত টেনে ধরেছে, আর বাঁধন সেটা ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বাঁধনের নজর গেল পাশের ব্যালকনিতে। উল্টো দিকে ফিরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে বেগুনি রঙের টি শার্ট আর সাদা প্লাজো। তার পিঠ ছাপিয়ে হাঁটুর সমান লম্বা চুলগুলো হালকা বাতাসে ঢেউ খেলছে। বাঁধন কিছুটা অবাক হয়ে ভাবলো তাদের বাড়িতে এই মেয়েটিকে। আকাশও সেদিকে তাকালো। বাঁধনকে ওই ব্যালকনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে নিচু স্বরে বলল, ওইটা রূপা, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তে বাঁধনের চল শক্ত হয়ে এলো। অতীতের সেই অভিশপ্ত স্মৃতিগুলো যেন তপ্ত সীসার মতো তার মগজে চারা দিয়ে উঠল। তার চোখের সেই কোমলতা নিমেষেই কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ কাঠিন্য। সে অত্যন্ত গম্ভীর আর থমথমে গলায় বলল, চল, খেতে যাব। এদিকে রূপার জ্বরের শরীরটা যেন ভেঙে আসছে, আর সেই সঙ্গে অসহ্য মাথা ব্যথা। বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আসছে না দেখে শরীরটা একটু জোড়োতে সে টলমল পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। কিন্তু ঠান্ডা হাওয়ায় শরীর জোড়ালেও মনটা শান্ত হচ্ছে না। তার মাথায় তখন সেই রাস্তার ধারের সুপুরুষের চিন্তা, যার তীক্ষ্ণ মায়াবীর চোখজোড়া আর স্লিট করা ভ্রুতাকে পুরো নেশায় ধরিয়ে দিয়েছে। আগে কখনো কোনো পুরুষের চাহনি তাকে এভাবে অস্থির করেনি। রূপা আপন মনে বিড়বিড় করতে লাগলো, আবার যদি কখনো ওই ভূতের সাথে দেখা হয় তাহলে ঝাড়ু দিয়ে পেটাবো, ঘাড় মটকাবো ভালো করে। তা বলে অত সুন্দর রূপ নিয়ে কেন আসতে হলো? কি সাংঘাতিক চোখ রে বাবা! চোখ যদি এতটা সুন্দর হয় তাহলে ওনার চেহারাটা কেমন হবে? উফ! বলতে বলতে রূপা নিজের কপালে একটা হালকা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ধুর রূপা, যার চোখ এতটা মকমলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত, তার চেহারা তো অবশ্যই সুন্দর হবে। চোখ দেখেই তোর এই অবস্থা। চেহারা দেখতে তো তোকে রহমান বাড়িতে না পেয়ে পাবনা পাগলা গারদে পাওয়া যাবে। পরের দিন সকাল। খুন হয়েছে, এই দুই শব্দের আর্তনা তার আতঙ্ক পুরো এলাকার বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের মুখে মুখে নানা কথা ছড়াচ্ছে। পুলিশ এসেছে ঠিকই, কিন্তু আসল খুনিকে তার কোনো হদিশ কেউ পাচ্ছে না। বাঁধনদের বাড়ি থেকে মাত্র 3টা বাড়ি পরেই এই বীভৎস কাণ্ড ঘটেছে। খবর পাওয়া মাত্রই বাঁধন সেখানে পৌঁছালো, কিন্তু দীর্ঘ 14 বছর দেশের বাইরে থাকায় তাকে এই এলাকার কেউ চিনতে পারছে না। বাঁধন মুখে কালো মাস্ক পরে সেই বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে তখন মানুষের তিল ধারণের জায়গা নেই। সেখানে আহসান রহমান, আতিক রহমান, হাজি রহমান আর আকাশও দাঁড়িয়ে আছে। মেঝেতে সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। লাশের সামনে দুজন যুবক মাথা নিচু করে বসে কাঁপছে আর কাঁদছে, আর একজন পুলিশ অফিসার তাদের জেরা করছেন। বাঁধন নিঃশব্দে ভিড় ঠেলে লাশের দিকে এগোতে চাইল, কিন্তু তার গতিবিধি দেখে একজন পুলিশ কনস্টেবল পথ আটকে দিয়ে কর্কশ গলায় ধমক দিয়ে উঠল, বলছি না দূরে থাকেন, লাশের কাছে এখন যাওয়া যাবে না, আমাদের তদন্ত চলছে, ডিস্টার্ব করবেন না। বাঁধন বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্ত অথচ অত্যন্ত দৃঢ় কণ্ঠে পুলিশ কনস্টেবলকে বলল, জাস্ট 2 মিনিট। পুলিশটি এবার বিরক্ত হয়ে গলার স্বর জড়িয়ে বলল, বলছি না লাশের কাছে যাওয়া যাবে না, কথা কানে যায় না। বাঁধন পিছু হটল না। সে কনস্টেবলের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করল, এটা তো মার্ডার কেস, তো আপনারা কি বুঝছেন যে খুনি ঠিক কিভাবে মেরেছে? বাঁধনের এমন পাল্টা প্রশ্নে পাশে থাকা পুলিশ অফিসারটি উৎসুক হয়ে এগিয়ে এলেন। তিনি বাঁধনের সামনাসামনি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মেপে নিলেন। অফিসারটি কিছুটা সন্দেহের সুরে বললেন, এইটা পুলিশের কাজ,
পুলিশ সেটা করছে, সময় হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা মিস্টার, আপনি কে? আর আপনি যে এত প্রশ্ন করছেন, খুনটা আপনিই করেননি তো? এই পর্যন্তই ছিল বাঁধন রূপের অধিকারী উপন্যাসের 5 নম্বর পর্ব। বাঁধন রূপের অধিকারী, লেখনীতে সুমিত চৌধুরী, পর্ব সংখ্যা 6। বাঁধন তিলমাত্র বিচলিত না হয়ে অফিসারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাদের কাজ কি সত্য মিথ্যা যাচাই না করে কেবল অনুমানের ভিত্তিতে অন্যকে সন্দেহ করা, এজন্যই কি আপনাদের পুলিশের চাকরি দেওয়া হয়েছে? অফিসার এবার অগ্নিশর্মা হয়ে বাঁধনের খুব কাছে এগিয়ে এলেন। এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা কি তোমার অন্তত ধারণা আছে? বাঁধন একটিও না দমে আগের মতো নির্লিপ্ত গলায় উত্তর দিল, হ্যাঁ জানি, আমার সামনে দাঁড়িয়ে আছেন পেশায় একজন পুলিশ, যার মূল কাজ দেশ সেবা করা। কিন্তু তিনি এখন এক মারাত্মক ভুল করছেন, যার মাসুল পরে তাকে দিতে হবে। পুলিশ অফিসারটি এবার সত্যি চরম খেপে গেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে আকাশ ভিড় ঠেলে ছটপট এগিয়ে এলো। সে বাঁধনের হাত চেপে ধরে চাপা সরে বলল, কি করছিস এসব? অযথা এই ঝামেলায় তুই নিজেকে জড়াচ্ছিস কেন? বাঁধন আকাশের কথার কোনো উত্তর দিল না। সে আকাশের হাত ছাড়িয়ে নিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে সেই যুবক দুটোর সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, যিনি খুন হয়েছে তিনি আপনাদের কে হন? বড় ছেলে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মা হন, আর মাকে খুন করেছে আমার এই ছোট ভাই। পাশের ছেলেটি মুহূর্তে চিৎকার করে প্রতিবাদ করে উঠল, একেবারে মিথ্যে কথা, আমি মাকে খুন করি নাই। দুজনেই সবার সামনে উত্তেজিত হয়ে একে অপরকে দোষারোপ করে ঝগড়া শুরু করল। বাঁধন বিরক্তিতে ভ্রু কুঁচকে অত্যন্ত কর্কশ স্বরে ধমক দিয়ে উঠল, চুপ কর না একদম। রিমান্ডে নিলে সত্যি কোনটা তখন এমনি এমনি বেরিয়ে আসবে। রিমান্ডের নাম শুনে দুই ভাইয়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বড় ভাই আর এক মুহূর্ত দেরি না করে চেয়ার ছেড়ে সরাসরি অফিসারের দিকে ছুটে গেলেন। তিনি অফিসারকে টেনে এনে এক কোণে নিয়ে গিয়ে হাউমা করে কেঁদে পায়ে ধরে বললেন, স্যার, স্যার, আমাকে বাঁচান, আমাকে রিমান্ডে নেবেন না স্যার, আমি সহ্য করতে পারবো না, বাঁচান আমাকে। অফিসার সন্দিগ্ধ চোখে ভ্রু কুঁচকে তাকালেন। তিনি গম্ভীর গলায় বললেন, বাঁচাবো মানে? খুনটা কি আপনি করেছেন? হ্যাঁ স্যার, সব কাহিনী পরে বলবো, প্লিজ আপনি শুধু আমাকে বাঁচান। অফিসার এবার মেয়েকে রাগ দেখিয়ে বললেন, তুই ভাবলে কি করে তুই খুন করবি আর আমরা সব জেনেও তোকে ছেড়ে দেব? চল রিমান্ডে চল। ছেলেটি এবার মরিয়া হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, না না স্যার, আমি টাকা দেবো আপনাকে, যত টাকা লাগে সব দেবো, তবু স্যার আমাকে রিমান্ডে দিবেন না। টাকার কথা কানে যেতে অফিসারের লোভী স্বভাবটা চাড়া দিয়ে উঠল। তিনি এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে নিচু স্বরে বললেন, কত দিবি? ছেলেটি যেন হাতে আকাশ পেল। সে দ্রুত বলল, আপনি যত চান। ভেবে বলছিস তো? হ্যাঁ স্যার, শুধু আমাকে বাঁচিয়ে দেন। রুম থেকে যখন ছেলেটি আর অফিসার বেরিয়ে এলেন, বাঁধন তখন দেয়ালের সাথে হেলান দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দিচ্ছিল। অফিসারকে সামনে দেখে বাঁধন সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের শীতল অবজ্ঞা। সে ধীরস্থির কণ্ঠে বিদ্রূপী স্বরে বলে উঠল, তা আপনাদের ঘুষের মিটিংটা কি কমপ্লিট? কথাটা শোনা মাত্র অফিসার যেন বাজের মতো চমকে উঠলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাঁটু তখনও থরথর করে কাঁপছে। অফিসার নিজেকে সামনে নিয়ে কোনো রকমে শুকনো ঢুক গিলে গর্জে উঠলেন, কি কি বলছেন এসব? দেখেন, আপনি কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে আমরা হ্যারাস করতে বাধ্য হব। বাঁধন একটুও ঘাবড়ালো না, বরং এক মুহূর্ত দেরি না করে সে নিজের ডান হাতটা অফিসারের দিকে বাড়িয়ে দিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সে অত্যন্ত দৃঢ় আর গম্ভীর গলায় বলল, এই নিন, করুন। বাঁধনের এমন দুঃসাহস দেখে আশেপাশের মানুষগুলো রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। অফিসার নিজেও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আহসান রহমান দুশ্চিন্তায় পড়ে হাজির রহমানের দিকে তাকিয়ে ফিস করে বললেন, আব্বু, ও এসব কি করছে? পুলিশের সাথে কেন এইরকম ব্যবহার করছে? না মানে রাগ আমার সাথে, কিন্তু পুলিশ কি করছে? ও এইরকম করছে কেন পুলিশের সাথে? অফিসার মুহূর্তে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুললেন। অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বললেন, সাহস দেখাচ্ছেন? তাহলে তো আপনার সাহসের পরীক্ষাটা একবার করতেই হয়। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশকে আদেশ দিলেন, ওকে হ্যারাস করেন।
পুলিশটি বাঁধনের দিকে এগোতে নিলে সে সাথে সাথে আহসান রহমান দ্রুত গিয়ে সেই পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। তিনি অত্যন্ত অনুনয় করে পুলিশকে বললেন, দেখুন, আসলে আমার ছেলেটা একটু ওই রকম, একটু বেয়াদবি করে ফেলেছে, ওকে ছেড়ে দিন। বাঁধন পুলিশ অফিসারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত দৃঢ় আর তীক্ষ্ণ গলায় গর্জে উঠল, আমি কোনো বেয়াদবি করি নাই। উনি একটু আগে ঘরের ভেতরে গিয়ে চুপি চুপি ঘুষ খেয়ে আসলেন। এই সত্যটা আমি এখন সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবো। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে অফিসারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বিষম খেয়ে কেসে উঠলেন। তার কপালে মুহূর্তে অপরাধবোধ আর দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল। পুলিশ কনস্টেবলরা তড়িঘড়ি করে তাকে পানি এগিয়ে দিল। পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে অফিসার বাঁধনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদবি করার একটা সীমা থাকে, আপনি সব লিমিট ক্রস করেছেন। এই শাস্তি আপনাকে আজ হাড়ে হাড়ে পেতেই হবে। ধরো একে, থানায় নিয়ে দুইটা জবরদস্ত ধুলাই দিয়ে পুলিশের সাথে মশকরা করার শখ মিটাবো। অফিসারের ইশারায় একজন পুলিশ কনস্টেবল হিংস্র ভঙ্গিতে এগিয়ে এসে বাঁধনের দুই হাত টেনে ধরল। সে পকেট থেকে লোহার তৈরি হ্যান্ডকাফ বের করে সশব্দে বাঁধনের দুই কবজিতে পরিয়ে দিল। লোহার সেই বরফ শীতল স্পর্শে বাঁধনের চোয়াল আরো শক্ত হয়ে এলো, কিন্তু তার চোখের মনিতে এক বিন্দু ভয়ের লেশ মাত্র নেই। ছেলের এমন দশা দেখে আহসান রহমান আর্তনাদ করে উঠলেন। তিনি পাগলের মতো সামনে এগিয়ে গিয়ে বললেন, আরে করছেন কি আপনারা? আমার ছেলেটাকে হাত করা পড়াচ্ছেন কেন? ও তো বাচ্চা মানুষ, না বুঝে আবাকে বলে ফেলেছে। ময়মনসিংহের আকাশ জুড়ে তখন ভোরের নরম রোদ। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। আনন্দমোহন কলেজে এসে ঐতিহাসিক লাল ইটের দালানগুলোর উপর রোদের আভা পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। বিশাল রেন ট্রি গাছগুলোর ছায়ায় ঘেরা ক্যাম্পাসে তখন শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর। কলেজের সামনের গেটে ঠিক বাইরে নিজের বাইকে হেলান দিয়ে আয়েশ করে বসে আছে ইস্তিয়াক। পাশে তার সাঙ্গাপাঙ্গারা দাঁড়িয়ে চটলা করছে। ইস্তিয়াকের তীক্ষ্ণ নজর রাস্তার দিকে, তখন রূপা আসবে সেই অপেক্ষায় সে অস্থির। কলেজের সামনে হঠাৎ ইস্তিয়াককে দেখে সাধারণ ছাত্রীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে, কারণ ইস্তিয়াক সচরাচর কলেজে আসে না, আর এলেই কোনো না কোনো শোরগোল পড়ে যায়। অনেকক্ষণ পেরিয়ে গেলেও রূপাকে আসতে না দেখে ইস্তিয়াক কিছুটা বিরক্ত হয়ে পড়ল। কলেজ টাইম হয়ে যাচ্ছে, ও আসে না কেন? পাশে থাকা রনি কাচুমাচু হয়ে বলল, আমিও তো বুঝতে পারছি না ভাই। ইস্তিয়াক আর দেরি করলো না, বাইক থেকে নেমে ঝাড়া দিয়ে দাঁড়িয়ে বলল, চল ভেতরে যাই, ওদের ডিপার্টমেন্টের কাউকে খুঁজে জিজ্ঞেস করব। ইস্তিয়াক তার দলবল নিয়ে দাপটের সাথে কলেজে ঢুকলো। অনেক ছেলে ইস্তিয়াককে দেখে সমীহ করে বড় ভাই বলে সালাম দিতে লাগলো, কিন্তু ইস্তিয়াক সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সে সরাসরি করিডোর দিয়ে এগিয়ে চলল। আসতেই বারান্দার এক কোণে সে কেয়া আর বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখল। রূপার সাথে কাল ওদেরকে দেখেছে বলে চিনতে মোটেও সময় লাগলো না। সে সরাসরি গিয়ে তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। ইস্তিয়াকের এই হঠাৎ আবির্ভাবে কেয়া আর বৃষ্টি ভয়ে কিছুটা কুঁকড়ে গেল। ইস্তিয়াক তাদের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমাদের বান্ধবী কই? বৃষ্টি কাঁপা গলায় আমতা আমতা করে বলল, বান্ধবী? কোন বান্ধবী? ইস্তিয়াক বিরক্তিতে কপাল চুলকাতে চুলকাতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ওই যে, কি নাম যেন? হ্যাঁ, রূপা। ও কই? কেয়া কাঁপা কাঁপা গলায় বলল, ও ও ও তো আসেনি। ইস্তিয়াক ভ্রুকুচকে তাকালো। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে সরাসরি জিজ্ঞেস করল, কেন আসেনি? কিছু বলেছে তোমাদের? কেয়া আর বৃষ্টি দুজনেই অসহায়ভাবে নাসূচক মাথা নাড়ল। ইস্তিয়াক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের দলবল নিয়ে গটগট করে কলেজ থেকে বেরিয়ে গেল। ইস্তিয়াক দৃষ্টির আড়ালে যেতেই বৃষ্টি ফিসফিস করে কেয়ার দিকে তাকিয়ে বলল, এই ছেলে রূপাকে কেন খুঁজছে রে? কেয়া আতঙ্কে ফ্যাকাশে হয়ে জবাব দিল, কেন খুঁজছে জানিস না? কালকে ঝামেলা টেনা কোনো দেখলি না? নিশ্চয়ই এই ছেলে রূপাকে মারার জন্য খুঁজছে। উফ, কাল কত করে বললাম যাস না, মেয়েটা শুনলই না। এদিকে ইস্তিয়াক তার দলবল নিয়ে সরাসরি রূপাদের বাসার সামনে এসে দাঁড়ালো। বেশ সুন্দর 3তলা বাড়ি। ওপরে ছাদ আর সদর দরজায় একটা বড় গেট। গেটের উপর স্পষ্ট করে লেখা, রহমান বাড়ি। ইস্তিয়াক অস্থিরভাবে গেটের সামনে পায়চারি করছে। তার চোখে কখনো ছাদের দিকে যাচ্ছে, তো কখনো সারি সারি রুমের লাগোয়া ব্যালকনিগুলোর উপর দিয়ে ঘুরে আসছে। তার সারাটা অস্তিত্ব যেন ছটফট করছে শুধু একবার রূপাকে দেখার জন্য। তীব্র জ্বরে গা পড়ে যাচ্ছে রূপার, শরীরটা বেশি আছে। টলমল পায়ে সে বিছানা থেকে কোনো মতে উঠল।
চুলগুলো অবিন্যস্ত হয়ে পিঠের উপর ছড়িয়ে আছে। সে ওয়াশরুমে ঢুকে ব্রাশে পেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে আলতো পায়ে ব্যালকনির দিকে এগিয়ে এলো। একটু মুক্ত বাতাস পাওয়ার আশায় বাইরে পা রাখতে তার চোখ আটকে গেল নিচে। হঠাৎ তাদের বাসার ঠিক সামনে কালকের ওই ছেলেটাকে দেখে রূপা রীতিমতো আঁতকে উঠল। আতঙ্কে আর বিস্ময়ে সে উপর থেকে স্থির হয়ে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ইস্তেয়াকের নজর চলে গেল ওপরে সরাসরি রূপার চোখের উপর। রূপাকে দেখা মাত্রই ইস্তেয়াকের ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল। সে হাত নাড়িয়ে রূপাকে ইশারায় হায় জানালো। এই পর্যন্তই ছিল বাঁধনরূপের অধিকারী উপন্যাসের 6 নম্বর পর্ব। আমি একটা পোল দিয়েছিলাম, সেখানে সর্বোচ্চ ভোটে এই উপন্যাসটা জয়ী হয়েছে, তাই এই উপন্যাসটা শুরু করেছে। আমি যেরকম অনেক বড় করে পর্ব দিচ্ছি, তোমরা সেরকম অনেক বেশি কমেন্ট করে আমাকে খুশি করে দেবে। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করতে ভুলবে না কিন্তু। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামতটা জানার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।